আসসালামু আলাইকুম। পেন টিচার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি সংখ্যার ক্লাসিফিকেশন নিয়ে, অর্থাৎ সংখ্যার শ্রেণীবিভাগ। সংখ্যা নিয়ে যাদের প্রবলেম থাকে, অর্থাৎ বিভিন্ন ম্যাথ করতে গেলে যারা এই সংখ্যা সম্পর্কে ধারণা না রাখেন, তাদের ক্ষেত্রে একটি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। তো এই ভিডিওটি তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি সংখ্যা কয় প্রকারের, সংখ্যা প্রকাশের প্রতীকগুলো এবং কোন সংখ্যাকে কী বলা হয় এবং কোথায় কোন সংখ্যা ব্যবহার করা হয় সে সম্পর্কে ধারণা দিয়ে দেব। তাই ভিডিওটি একটু লং হবে, অবশ্যই ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখতে হবে সংখ্যা শিখতে হলে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে আপডেট কোনো লেকচার বা ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছে যায়। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুকে শেয়ার করে দেবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আসি আমরা সংখ্যা। সংখ্যা এমন একটা বিষয় যেটি সৃষ্টির আদিকাল থেকেই মানুষ ব্যবহার করে এসেছে এবং এই সংখ্যা ব্যবহার করার মাধ্যমে হিসেব নিকেশ সহজ করেছে এবং মানুষের ভাব বিনিময়ও সহজ হয়েছে। তো প্রথমে আমরা দেখে নেই সংখ্যা, যেটাকে ইংরেজিতে বলা হয় নাম্বার। এটা সবাই আমরা জানি। সংখ্যাকে মোট দুইটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে আমরা দেখে নেই যে সংখ্যা মূলত বাস্তব এবং অবাস্তব হয়ে থাকে, অর্থাৎ সংখ্যাকে দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে বাস্তব সংখ্যা, যাকে ইংরেজিতে রিয়েল নাম্বার বলা হয়ে থাকে, এবং অপরটি হচ্ছে অবাস্তব সংখ্যা, যাকে ইংরেজিতে ইররিয়েল নাম্বারও বলা হয়ে থাকে। এই অবাস্তব সংখ্যা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার নাই বললেই চলে, অর্থাৎ আমরা আমাদের জীবনে যত সংখ্যা ব্যবহার করে থাকি তার সবগুলোই মূলত বাস্তব সংখ্যার ভিতরে হয়ে থাকে। তো অবাস্তব সংখ্যার সম্পর্কে যদি আমি বলতে যাই, তাহলে অবাস্তব সংখ্যাকে আরেক নামেও ডাকা হয় জটিল সংখ্যা। এই জটিল সংখ্যা নিয়ে আমাদের ইন্টারমিডিয়েটের হায়ার ম্যাথের সেকেন্ড পেপারে আলোচনা করা হয়েছে। তো এই জটিল সংখ্যা কী রকমের হয়ে থাকে তার একটি উদাহরণ আমি আপনাদের কাছে তুলে ধরলাম। এখানে দেখেন যে ঋণাত্মক কোনো সংখ্যাকে যদি আমি বর্গমূল করি, তাহলেই মূলত সেটা জটিল সংখ্যা হিসাবে প্রকাশিত হয়। অর্থাৎ এখানে -1কে যদি আমি রুট ওভার করি, তাহলে সেটা একটি অবাস্তব সংখ্যা। এভাবে √5, √4, √50 ইত্যাদি এই রকমের যাবতীয় সংখ্যাগুলোকে আমরা জটিল সংখ্যা হিসেবে চিনে থাকি। তো জটিল সংখ্যা বা অবাস্তব সংখ্যা নিয়ে তেমন একটি আলোচনা করা হবে না, মূলত আলোচনা হচ্ছে বাস্তব সংখ্যা নিয়ে। ওকে, এবার বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করি। তো বাস্তব সংখ্যাকে ইংরেজিতে রিয়েল নাম্বার বলা হয়ে থাকে এবং যে কোনো জিনিসকে প্রকাশ করার জন্য তার প্রথম অ্যালফাবেট ইউজ করা হয়ে থাকে। এখানে যেহেতু বাস্তব সংখ্যার ইংরেজি নাম রিয়েল নাম্বার, তো রিয়েল নাম্বারের প্রথম অ্যালফাবেট আরকে প্রকাশ করা হয়ে থাকে, অর্থাৎ বাস্তব সংখ্যাকে ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এবার আসি বাস্তব সংখ্যার কিছু এক্সাম্পল নিয়ে। তো যত ধরনের সংখ্যা রয়েছে তার সমস্ত কিছুই বাস্তব সংখ্যার ভিতরে হয়ে থাকে। তো যেমন প্রথমে আমরা এটা দেখে নেই যে বাস্তব সংখ্যার ভিতরে রয়েছে শূন্য সহ ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে আমরা বাস্তব সংখ্যা বলবো। তারপর ধনাত্মক ঋণাত্মক ভগ্নাংশ সংখ্যাগুলোকে বাস্তব সংখ্যা বলবো। তারপর রুট ওভার সমস্ত মানে বর্গমূল দেওয়া যে সমস্ত সংখ্যা, তাও বাস্তব সংখ্যার ভিতরে থাকবে। তারপর দশমিক সংখ্যাগুলো বাস্তব সংখ্যার ভিতরে, পৌনঃপুনিক বিশিষ্ট সংখ্যাগুলো বাস্তব সংখ্যার ভিতরে, অসীম সসীম সংখ্যা সমস্ত কিছুই এই বাস্তব সংখ্যার ভিতরে অন্তর্ভুক্ত। ওকে, আশা করছি বাস্তব সংখ্যা সম্পর্কে আপনাদের ধারণা বা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এবার দেখি বাস্তব সংখ্যাকে কয়টি ভাগে ভাগ করে। প্রথমে আসি বাস্তব সংখ্যাকে সবথেকে ভেরি ইম্পর্টেন্ট, যেটা বাস্তব সংখ্যাকে দুইটি ভাগে বিভক্ত করা যায়। একটি হচ্ছে মূলদ সংখ্যা, যাকে ইংরেজিতে বলা হয় রেশনাল নাম্বার, এবং অপরটি হচ্ছে অমূলদ সংখ্যা, যেটাকে ইংরেজিতে
ইররেশনাল নাম্বারও বলা হয়ে থাকে। এই মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বারকে প্রকাশ করা হয়ে থাকে ক্যাপিটাল কিউ লেটার দ্বারা এবং অমূলদ সংখ্যাকে প্রকাশ করা হয়ে থাকে কিউ প্রাইম দ্বারা। ওকে, এবার প্রথমে আমরা একটু দেখে নেই যে অমূলদ সংখ্যার শ্রেণী বিভাগটা বা অমূলদ সংখ্যাকে কয়টি ভাগে ভাগ করা যায়। অমূলদ সংখ্যাকে মূলত আমরা একটি ভাগেই বিভক্ত করতে পারি, মূলত সেটি হচ্ছে অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা, অর্থাৎ এটা হচ্ছে অসীম হতে হবে। অমূলদ সংখ্যা মূলত অসীম হয়ে থাকে, এটি তার একটি বৈশিষ্ট্য। হ্যাঁ, তো আমরা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। যেটা বলতেছি সেটা হচ্ছে p/q আকারে প্রকাশ করা যায় না এরূপ সংখ্যাকে আমরা অমূলদ সংখ্যা বলবো। হ্যাঁ, তবে এখানে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে কিউ যাতে 0 না হয়। কিউ যদি 0 হয় তাহলে কিন্তু মানটি 0 হয়ে যাবে, সুতরাং এখানে একটি ঝামেলা বেজে যাবে। তো যাই হোক, p/q আকারে প্রকাশ করা যায় না এরূপ সংখ্যাই মূলত অমূলদ সংখ্যা। এছাড়াও অমূলদ সংখ্যার আরও কিছু প্রকাশ রয়েছে বা অমূলদ সংখ্যা রয়েছে, যেমন পূর্ণবর্গ 9 এরকমের সংখ্যাকে যদি বর্গমূল দেওয়া হয় তাহলে সেটি একটি অমূলদ সংখ্যা হয়ে থাকে, যেমন √2, √3, √5, √7, এগুলো সমস্ত কিছুই অমূলদ সংখ্যা। অর্থাৎ 5 একটি পূর্ণবর্গ সংখ্যা নয়, তারপরও তাকে বর্গমূল দেওয়া হয়েছে, তার মানে এটি একটি অমূলদ সংখ্যা। এরপর যেটি বলছিলাম যে অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যাটা আসলে অমূলদ সংখ্যা। এটা অসীম হতে হবে, যেমন এখানে রয়েছে 0.52 অনাবৃত্ত দশমিক সংখ্যা। অমূলদ সংখ্যা কিন্তু এটাও হয়ে থাকে, যেমন √2/√5, যেহেতু √2 একটি অমূলদ সংখ্যা, √5 একটি অমূলদ সংখ্যা, তাই এদের ভাগফলটাও হবে অমূলদ সংখ্যা। মানে অমূলদ সংখ্যাকে ভাগ দিলে তাহলে সেটা অমূলদ সংখ্যা হয়ে থাকে। আশা করছি অমূলদ সংখ্যা সম্পর্কে আপনাদের ধারণা বা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এবার আমরা চলে এসেছি মূলদ সংখ্যায়। তো মূলদ সংখ্যাকে আমরা তো জানি যে কিউ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে এবং মূলদ সংখ্যা মূলত দুটি প্রকারের হয়ে থাকে, একটি হচ্ছে পূর্ণ সংখ্যা এবং অপরটি হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তো পূর্ণ সংখ্যাকে সাধারণত ইন্টিজার ইংরেজিতে বলা হয়ে থাকে, ভগ্নাংশ সংখ্যাকে সাধারণত ফ্র্যাকশনাল নাম্বার বলা হয়ে থাকে। ভগ্নাংশ সংখ্যাকে সাধারণত ফ্র্যাকশনাল বলা হয়ে থাকে, যার কারণে ক্যাপিটাল এফ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, এবং পূর্ণ সংখ্যাকে সাধারণত ক্যাপিটাল জেড দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। ওকে, সরি মূলদ সংখ্যার কিছু এক্সাম্পল আপনাদের দেখাইনি, একটু দেখিয়ে নিই যে মূলদ সংখ্যাটা মূলত এরকমের টাইপের হয়ে থাকে। p/q আকারে প্রকাশ করা যায় এরকমের সংখ্যাকেই মূলদ সংখ্যা বলা হয়ে থাকে, তবে কিউ 0 যাতে না হয় সেটি লক্ষ্য রাখতে হবে। এবং এইটা হচ্ছে, আমি যদি সংখ্যা দিয়ে বলি তাহলে 5/3, তারপর 4/2 ইত্যাদি এইরকমের সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলে থাকি। মূলদ সংখ্যা হচ্ছে মূলত পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা, এই দুইটা মিলেই হচ্ছে মূলদ সংখ্যা। তো এবার আসি পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করব। তো পূর্ণ সংখ্যাটা কি সেটা তো আমরা মোটামুটিভাবে এক্সাম্পলের মাধ্যমে দেখতেই পাচ্ছি যে শূন্য সহ ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়ে থাকে। এখানে দেখতেই পাচ্ছেন যে -3, -2, -1, তারপর 0, তারপর 1, 2, 3 ইত্যাদি এই সমস্ত সংখ্যাকে অসীম পর্যন্ত এই সমস্ত সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা বলতে পারি। এবার আসি আমরা একটু ভগ্নাংশ সংখ্যাটাকে একটু দেখে নেই। ভগ্নাংশ সংখ্যাটার এক্সাম্পল তো আমরা ভগ্নাংশ সংখ্যাকে সাধারণত দুইটা ভাগে বিভক্ত করা যায়। নাম্বার 1 সাধারণ ভগ্নাংশ এবং নাম্বার 2 দশমিক ভগ্নাংশ। তো কথার মাধ্যমে আপনি বুঝতে পারতেছেন যে ভগ্নাংশ দুইটা কী রকমের হতে পারে। তো ভগ্নাংশের এক্সাম্পলে আমরা যদি দেখে নেই যে
পি ডিভাইডেড বাই কিউ এরকমই টাইপের সংখ্যাই ভগ্নাংশ সংখ্যা, যেমন বলতে পারি 3/4, 4/3, তারপর 5/7 ইত্যাদি। এই সংখ্যাগুলোকে আমরা ভগ্নাংশ বলতে পারি। আবার 10 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 3.33 ডট ডট ডট, মানে অসীম পর্যন্ত। 5 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 2.5, এটা হচ্ছে মানে ভগ্নাংশ। টোটাল কথা হচ্ছে এগুলো সবগুলোই ভগ্নাংশ। তবে ভগ্নাংশের ভিতরে আমরা দুইটা পার্ট দেখছি, একটি সাধারণ এবং আরেকটি হচ্ছে দশমিক। তো দশমিকের ভিতরে একটি দেখলাম সসীম এবং অসীম। সসীম কোনগুলো? যাদের মান সংক্ষিপ্ত বা সীমাবদ্ধ, যেমন 5 ডিভাইডেড বাই 2 এটার মান হচ্ছে 2.5, এই পর্যন্তই সীমাবদ্ধ, এর পরবর্তীতে আর কোনো সংখ্যা নেই বা অসীম পর্যন্ত নেই। হ্যাঁ, তো এটাই হচ্ছে সসীম, দশমিক, ভগ্নাংশ। এবং আরেকটি দেখি উদাহরণ, 10 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু, এর মান হচ্ছে 3.333, অসীম পর্যন্ত। তো এটাকে আমরা অসীম, দশমিক, ভগ্নাংশ বলতে পারি। এবার আসি সাধারণ ভগ্নাংশের ক্ষেত্রে। তো সাধারণ ভগ্নাংশ খুবই ইম্পর্টেন্ট একটি ভগ্নাংশ, কারণ এটি আমাদের বাস্তব জীবনে অনেক ব্যবহার হয়ে থাকে। তো সাধারণ ভগ্নাংশকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর একটি অপ্রকৃত ভগ্নাংশ। তো প্রকৃত ভগ্নাংশ সম্পর্কে এবং অপ্রকৃত ভগ্নাংশ সম্পর্কে আমাদের কম বেশি ধারণা রয়েছে। তো প্রকৃত কোনটি একটু দেখে নেই। যে প্রকৃত হচ্ছে পি এর মানটি যদি ছোট হয় এবং কিউ এর মানটি যদি বড় হয়, যেমন আমরা বলতে পারি 3 ডিভাইডেড বাই 4, এখানে মানে লব ছোট, হর বড়। আবার 5 ডিভাইডেড বাই 7, তারপর 2 ডিভাইডেড বাই 1, তারপর 10 ডিভাইডেড বাই 15 ইত্যাদি। এই টাইপের সংখ্যা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃতটা প্রকৃতর বিপরীত, অর্থাৎ কিউ এখানে ছোট হবে, পি বড় হবে। অর্থাৎ আমি যদি বলি 4 ডিভাইডেড বাই 3, 5 ডিভাইডেড বাই 4 ইত্যাদি, এই টাইপের সংখ্যাগুলো হচ্ছে মূলত অপ্রকৃত ভগ্নাংশ। ওকে, তো এগুলো হচ্ছে প্রকৃত এবং অপ্রকৃত সাধারণ ভগ্নাংশ। আশা করছি বুঝতে পেরেছেন। তো এই গেল আমাদের ভগ্নাংশের যাবতীয় লেকচার। এবার আসি পূর্ণ সংখ্যা নিয়ে। তো পূর্ণ সংখ্যা আগেই বলে নিয়েছি যে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়ে থাকে। তো পূর্ণ সংখ্যাকে আমরা টোটাল 3টা ভাগে বিভক্ত করতে পারি। একটি হচ্ছে ধনাত্মক সংখ্যা, একটি হচ্ছে ঋণাত্মক সংখ্যা এবং আরেকটি হচ্ছে জিরো। জিরো কেন? কারণ জিরোকে আমরা ধনাত্মকও বলতে পারি না, ঋণাত্মকও বলতে পারি না, তবে এটাকে আমরা পূর্ণ সংখ্যা বলতে পারি। ওকে, তো ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা আপনারা বুঝতেই পারতেছেন, ঋণাত্মক কোনগুলো? -1, -2, -3 ইত্যাদি ডট ডট, এই রকমের টাইপের সংখ্যাগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। এবং ধনাত্মক সংখ্যা অবশ্যই বুঝতে পারতেন যে 0 থেকে বড় যে সংখ্যাগুলো সেগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা। এবার এই ধনাত্মক সংখ্যাকে আবার আরেক নামেও ডাকা যায়, সেটাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এবং স্বাভাবিক সংখ্যার ইংরেজি ওয়ার্ড হচ্ছে ন্যাচারাল নাম্বার। তো এই ন্যাচারাল নাম্বারের এন অ্যালফাবেটকে আমরা ইউজ করে থাকি, অর্থাৎ স্বাভাবিক সংখ্যাকে সাধারণত আমরা ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করে থাকি। ওকে, এই স্বাভাবিক সংখ্যাকে আবার দুইটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে যৌগিক এবং আরেকটি হচ্ছে মৌলিক। এবং 1 একটি ভাগ হয়ে থাকে, তবে 1 যেহেতু মৌলিক বা যৌগিক নয়, তাই আমরা 1কে আলাদাই রাখি। তো মৌলিক সংখ্যা সম্পর্কে আপনাদের একটু ধারণা দেই, এটি খুবই ইম্পর্টেন্ট। মৌলিক সংখ্যা হচ্ছে সেই সমস্ত সংখ্যা, যে সমস্ত সংখ্যাকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণ সংখ্যা হয় না এবং ভাগশেষ থাকবেই। তো আশা করছি মৌলিক সংখ্যাটি কী সেটা বুঝতে পারছেন। এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি, যেমন 2, তারপর 3, তারপর 5, তারপর 7, তারপর 11, এরকমের টাইপের হয়ে থাকে। তবে মৌলিক সংখ্যা চেনার একটি ট্রিক্স হচ্ছে যে মৌলিক সংখ্যা সাধারণত বিজোড় সংখ্যাগুলো হয়ে থাকে, তবে 2 বাদে বাকি যত মৌলিক সংখ্যা রয়েছে তা সবগুলোই বিজোড় সংখ্যা। এবার যৌগিকের কথা যদি বলি, তাহলে যৌগিক সংখ্যা হচ্ছে মূলত মৌলিক সংখ্যার বিপরীত, অর্থাৎ যৌগিক সংখ্যাকে যদি কোনো সংখ্যা দ্বারা ভাগ দেওয়া হয়, তাহলে সেই ভাগফলটা পূর্ণ সংখ্যা হয়ে থাকে। সো যৌগিক আশা করি বুঝতে পেরেছেন, যেমন
যৌগিক হতে পারে 4, তারপর 6, তারপর 9, তারপর 12, মানে এই রকমের হয়ে থাকে, 15 ইত্যাদি এই রকমের হয়ে থাকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।